আরে খোকা, এই খোকা, আমার কথা শুনতে পাচ্ছিস বাবা? আয় না একটু আমার কাছে। আমার যে শরীরটা খুব খারাপ লাগছে রে বাবা, একটু আয় না আমার কাছে। বৌমা, ও বৌমা, শুনতে পাচ্ছ আমার কথা মা? আমার যে শরীরটা খারাপ লাগছে, একটু এসো না মা। আরে ও গিন্নি, গিন্নি, ওদিকে যে মা ডাকছে, চলো তো গিয়ে দেখে আসি মা এত রাতে কেন ডাকছে এমন ভাবে। সকালে হোক কিংবা সন্ধে, একটু শান্তিতে ঘুমাতেও দেয় না। তোমার মা দেখো চিৎকার করে করে পাগল হয়ে যাচ্ছে। এত রাতে কে চিৎকার করে বলো তো দেখি? আরে গিন্নি, এসব তুমি কি বলছো? এমন ভাবে বলো না। আর ওটা যে আমার মা হয়, চলো দেখি কি হয়েছে। তারপর সঞ্জয় আর রূপসা তার মায়ের কাছে যায়। কি হয়েছে মা? এত রাতে আমাদেরকে এমন ভাবে ডাকছো কেন? আরে বাবা, আমার যেন কেমন একটা শরীরের মধ্যে হচ্ছে, তাই আমি ভাবছিলাম যে তোরা যদি এখানে একটু আমার কাছে বসিস, তাহলে আমার যে একটু ভালো লাগবে রে বাবা। আরে মা, তোমার এখন বয়স হয়েছে, তাই তোমার এমন লাগছে। আর আমরা যদি তোমার কাছে সারা রাত জেগে বসে থাকি, তাহলে কালকে যে সকালবেলা আমাদের কাজে যেতে হবে, আর কাজে গেলে আমাদের কাজে আর মন বসবে না কি? তুমি শুয়ে পড়ো, আমরা এখন ঘুমাতে যাই। হ্যাঁ মা, আমরা তো পাশের ঘরেই আছি। আবার তুমি কিসের ভয় পাচ্ছ বলো তো? তোমার কিচ্ছু হবে না, আমরা পাশের ঘরেই আছি। যাও তুমি শুয়ে পড়ো। তারপর সঞ্জয় আর রূপসা সে ঘরের মধ্যে চলে যায় ঘুমাতে। হে ভগবান, এই দুনিয়া যে স্বার্থের দুনিয়া, সবাই স্বার্থ ছাড়া আর কেউ কিছুই বোঝে না। আর আমাকে একটা সন্তান দিলে, তবে সে যে আমার নয়, সে যে অন্য কারো হয়ে গেছে। তারপর সরলা শুয়ে পড়ে। পরের দিন সকালে সরলা বসে বসে সে নিজের সাথে কথা বলতে থাকে। ভগবান যে কেন আমাকে বাঁচিয়ে রেখেছে সেটাই তো বুঝতে পারছি না। এদিকে বাড়িতে সব সময় বৌমা অশান্তি করেই থাকে, আর আমি কেন যে এখানে আছি তা কে জানে। হে অপরালা, আমাকে উঠিয়ে নাও, আমাকে উঠিয়ে নাও। আমি যে আর এখানে থাকতে চাই না, নাহলে আমার ছেলের একটু সুবুদ্ধি দাও। তারপর সেখানে সরলার বৌমার রূপসা চলে আসে। এই বুড়ি, একটু কি দিন রাতে একটু ভালোভাবে শান্তিতে থাকতে দিবি না নাকি? রাত হলে চিৎকার করতে থাকিস, আর সকাল হলে বিড়বিড় করতে থাকিস। কি হয়েছে বলতো তোর? একটু শান্তিতে থাকতে দিবি না নাকি বলতো দেখি? দেখো বৌমা, তোমরা তো সারা দিন রাতে শান্তিতেই থাকো, আর আমি তো অনেক কষ্টের মধ্যে থাকি। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, তাহলে আমাকে এত কষ্ট পেতে হতো না। হ্যাঁ হ্যাঁ, বুড়ির কথা শোনো একবার। যদি বুড়ো বেঁচে থাকতো, তাহলে তোমাকে নিয়ে চাঁদ দেখাতে নিয়ে যেত, তাই না? সেই তো, সকালবেলা ওঠার পর তোর মুখ দেখলেই আমার দিনটাই খারাপ যায়। কেন সকাল সকাল উঠে কি অন্য জায়গায় চলে যেতে পারিস না নাকি? বৌমা, তুমি এমন ভাবে বলছো কেন? এত অহংকার ভালো নয়। মানছি তোমার সুন্দর দেখতে, তা বলে এত অহংকার করা ভালো নয়। উপরে যে বসে আছে সে কিন্তু সব কিছুই দেখছে। শোন বুড়ি, এই সকাল সকাল তোর জ্ঞান আমার শুনতে চায় না। আর শুনে রাখ, তোর মতো আমি বাড়িতে বসে থাকি না। আমার সংসারের আরো 10টা কাজ থাকে। আর হ্যাঁ, যদি তোর ভাত তরকারি খেতে হয়, তাহলে মাঠে থেকে গিয়ে সবজি তুলে নিয়ে আয়, তারপর তোকে খেতে দেব। তাহলে আজকে সারাদিন তুই ভাত পাবি না, বুঝেছিস? রূপসা তার শাশুড়ি মাকে এমন উল্টোপাল্টা কথা শুনিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে রূপসা পুকুর পাড়ে জল আনতে গিয়ে একজনের সাথে কথা বলতে থাকে। কি রে রূপসা, আজকাল তো তোকে বাইরে তেমন ভাবে দেখাই যায় না। সারাদিন ঘরে কি করিস বলতো? তোকে আর কি বলি বলতো মালতী, আমার এই বুড়ি শাশুড়ি মার জন্য আমার যে জীবনটা পুরোটা হিমশিম খেয়ে যাচ্ছে। রাত হলে শুধু চিৎকার করতে থাকে, আর সকাল হলে শুধু বিড়বিড় করতে থাকে, একটু শান্তিতে থাকতে দেয় না। আচ্ছা রূপসা, তাহলে এই ব্যাপার। তুই কি জানিস, আমার শাশুড়ি মাকে আমি আমার আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিয়েছি।
তারপর তো বাড়িতে আমি আমার বর একটু শান্তিতে থাকতে পারি রে। দেখ মালতী, তোর কপাল তো এমনিতেই ভালো, আর আমার শাশুড়ি মায়ের এমন কোনো আত্মীয় স্বজন কেউ নেই যার বাড়িতে পাঠিয়ে একটু দুদণ্ড ভালোভাবে শান্তিতে থাকবো রে। আমার যে কপালটাই এমনিতে ফাটা, তোকে কি বলবো। আরে রূপসা, তুই এত চিন্তা কেন করছিস? যখন তোর শাশুড়ির কোনো আত্মীয় স্বজন নেই, কোনো চিন্তা নেই। তোর স্বামী তো আছে, তাহলে তুই আমার কথা মন দিয়ে শোন, তাতেই অনেক চলে যাবে। তারপর মালতী রূপসাকে বুদ্ধি দেয়। তা শুনে রূপসা বলতে থাকে, আরে বাবা মালতী, তুই তো একদম আমাকে খুশি করে দিলি রে। তুই যা বুদ্ধি দিলি এটা আমার কাজে আসবে। এইবার ওই বুড়ি আমার পথের কাঁটাকে সরাতেই হবে। তারপর রূপসা সে বাড়িতে চলে যায়। রাতে সঞ্জয় কাজে থেকে বাড়িতে ফিরে আসে। আরে ও গিন্নি, গিন্নি, আমার যে খুব জোরে খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও। খিদের জ্বালা যে আর সহ্য করতে পারছি না গো। দেখো, এই বাড়িতে যার যখন খিদে পাবে তখন সে বানিয়ে খাবে। আমি কারো চাকরানি নয় যে সবাইকে খাবার বানিয়ে সবার মুখের ধারে তুলে দেব। যার খিদে পাবে সে নিজে বানিয়ে খাবে। আরে রূপসা, আজকে তোমার কি হয়েছে বলো তো? তুমি এমন ভাবে কেন কথা বলছো? রূপসার মনে মনে অন্য কিছু চলছিল, তাই সে কোনো কিছুর কথার জবাব না দিয়ে না খাওয়া দাওয়া করে সেই রাতেই ঘুমিয়ে পড়ে। রূপসা দিন কদিন এমন করছিল। যখন সঞ্জয় বাড়িতে থাকছিল না তখন সঞ্জয়ের মাকে রূপসা খুব মারা মারত আর তার উপর অনেক অত্যাচার করত। আরে বৌমা, তুমি আমাকে এমন ভাবে কেন মারছো মা? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি এমন ভাবে কেন মারছো? একবার তো দেখো আমার বয়সটা কেমন হয়েছে, তার উপর যদি এমন মারো, আমার যে শরীরে আর কিছু থাকবে না মা। দেখ বুড়ি, তোর এইসব কথায় টেনে আমি গলে যাব না, আর তোর ওপর আমার কোনো দয়া মায়া নেই, বুঝেছিস? আর হ্যাঁ, তুই যতদিন না মরবি ততদিন আমি শান্তিতে থাকতে পারবো না। আর আজকে তোকে আমি ছেড়ে দিলাম। যদি কোনোদিন এই ব্যাপারটা তোর ছেলের কানে তুলিস তাহলে সেই দিন হবে তোর শেষ দিন, বুঝেছিস? রাতে যখন সঞ্জয় কাজে থেকে বাড়িতে ফিরে আসে তখনও সরলা তার ছেলেকে কোনো কিছু বলে না, কারণ তার বৌমা তাকে এত মারা মেরেছিল সেই ভয়তে সে কোনো মুখ খোলেনি। আরে গিন্নি, তুমি এমন ভাবে সারাদিন মুখ গোমড়া করে কেন বসে থাকো বলো তো? একবার তো দেখো বাড়ির অবস্থা কেমন। তুমি যদি কাজকর্ম না করো তাহলে বাড়ির অবস্থা কেমন থাকবে বলো তো দেখি। হ্যাঁ, সেটাই তো। তুমি আর আমার চিন্তা কোথায় করবে বলো? আমি মরলাম কিংবা বাঁচলাম সেটা তো তোমার কোনো যায় আসে না। তুমি তো সবসময় তোমার বাড়ি নিয়েই চিন্তা করো, তাই না? আরে না না গিন্নি, তুমি এমন ভাবে বলো না। তারপর রূপসা মনে মনে ভাবতে থাকে, হ্যাঁ, এটাই আমার সুযোগ। মালতী আমাকে যা যা বলেছে এবার ওটাকে কাজে লাগাতে হবে। এবার আমার স্বামীকে বোঝাতেই হবে। দেখো, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে কালকে যেন তোমার ওই বুড়ি মাকে আমাদের বাড়িতে আর না দেখতে পাই। এটাই আমার শেষ কথা। আরে গিন্নি, এসব তুমি কি বলছো বলো তো? আমার মায়ের যে বয়স হয়েছে, আর এই দুনিয়াতে আমি ছাড়া আমার মায়ের যে আর কেউ নেই, তাহলে আমি আমার মাকে একা একা কোথায় ছেড়ে দেবো বলো তো? দেখো, আমি ওসব কথা শুনতে চাই না। তুমি যদি এই ঘরটাকে হাসি খুশিতে দেখতে চাও তাহলে আমি তোমাকে যেটা বলছি সেটা শোনো, তা না হলে আমি এখানে আর থাকবো না। সঞ্জয়ের কাছে রূপসার কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আচ্ছা ঠিক আছে রূপসা, তুমি এত রাগ করো না, বলো আমাকে কি করতে হবে। দেখো, যতদিন না তোমার মা মারা যাবে ততদিন আমরা খুশিতে থাকতে পারবো না। সারাদিন বাড়িতে বসে বসে শুধু নাটক করতে থাকে তোমার মা। যদি আমাদের এই খুশিতে থাকতে হয় তাহলে তোমার বুড়ি মাকে মারতে হবে, আর তোমার ওই বুড়ি মা মারা যাওয়ার পর তারপর আমাদের এই বাড়িতে সুখ শান্তি সব কিছু চলে আসবে। আর হ্যাঁ, যদি তোমার দ্বারা এই কাজটা সম্ভব না হয় তাহলে তুমি আমাকে বলে দাও, আমি এখান থেকে চলে যাব এক্ষুনি। রূপসার কথা শুনে সঞ্জয় কিছুক্ষণ ভাবতে থাকে, তারপর সে ভেবে তারপর বলতে থাকে, দেখো গিন্নি, তুমি যে কথাটা বলেছো সেটা কিন্তু একদম ঠিকই কথা বলেছো। তবে একটা কথা, আমিও চাই এই বুড়ি যেন মারা যায়,
তবে যদি আমি এই বুড়িকে মেরে দিই তাহলে তো সবাই জানতে পারবে। আরে তুমি এত বেশি ভয় পাও কেন বলো তো? তুমি একটুতে বেশি বেশি ভয় পেয়ে যাও। শোনো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি যেমন যেমন ভাবে তোমাকে বলবো তুমি তেমন তেমন ভাবে করবে, ঠিক আছে? তারপর রূপসা কি কি করতে হবে না হবে তাই সঞ্জয়কে সব কথা বলে। তারা সব কথা বলার পর তারপর ঘুমিয়ে পড়ে তারা। সকাল হয়ে যাওয়ার পর সঞ্জয় তার মাকে বলতে থাকে, এই বুড়ি, এই গাড়িতে উঠে বস, আমি তোকে এক জায়গায় নিয়ে যাব। কিন্তু বাবা, তুই আমার সাথে এমন ভাবে কেন ব্যবহার করছিস? আর তুই আমাকে কোথায় নিয়ে যাবি বলতো এই গাড়িতে করে? দেখো মা, অত নাটক করার কোনো দরকার নেই। তাড়াতাড়ি চুপচাপ এই গাড়িতে বসো। আর যদি তুমি তোমার ভালো চাও তো তাহলে এই গাড়িতে বসো, তা না হলে খুব খারাপ হবে, বুঝতে পেরেছো? সরলা তার ছেলের কথা শুনে সে অনেক অবাক হয়ে যায়, তার খারাপ লাগে। তাই সে কোনো কিছু কথা না বলে চুপচাপ গাড়ির মধ্যে বসে পড়ে যায়। তারপর সঞ্জয় তার মাকে নিয়ে একটা জঙ্গলের মধ্যে চলে যায়। তারপর সঞ্জয় তার মাকে গাড়িতে বসিয়ে রেখে সেই জঙ্গলের মধ্যে একটা চিতা বানাচ্ছিল তার মাকে পুড়িয়ে দেওয়ার জন্য। সরলা সে সবকিছু দেখার পর তাই সে বুঝতে পারে সবকিছু ব্যাপারটা। হে ঈশ্বর, তুমি আমাকে কেমন ভাবে বানিয়েছো? এমন ছেলে দেওয়ার থেকে তো আমাকে না দেওয়াই উচিত ছিল, যে তার নিজের মাকে জ্যান্ত পুড়িয়ে দিতে চায়। ঈশ্বর, কেন আমার সাথে এমন হচ্ছে? কেন বলো? এ বুড়ি, এত নাটক করে কোনো দরকার নেই, বুঝেছিস? চল, এবার তোকে জ্যান্ত পুড়িয়ে ফেলবো। তারপর সঞ্জয় চিতা সাজানোর পর সেই চিতাতে তার মাকে বসিয়ে দেয়। আরে, চিতা জ্বালানোর জন্য তো আগুনের দরকার আছে, আর আমার কাছে কোনো তো দেশলাই নেই। যা বাবা, বাড়িতে তো ফেলে রেখেছি। যাই, আমি গিয়ে দেশলাইটা নিয়ে আসি, তারপর এই বুড়িকে আমি এখানেই পুড়িয়ে মারবো। তারপর সঞ্জয় দেশলাই আনার জন্য সে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। সেই সুযোগে সরলা সেই চিতা থেকে বের হয়ে এসে একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে যায়। তারপর কিছুক্ষণের মধ্যে সঞ্জয় সেখানে এসে সেই চিতাতে আগুন লাগিয়ে দেয়। আজকেকার পর থেকে আর বাড়িতে কোনো অশান্তি হবে না। এবার একটু রূপসা শান্তিতে থাকতে পারবে। যাই, আমি এবার বাড়িতে চলে যাই। তারপর সঞ্জয় সে বাড়িতে চলে যায়। সঞ্জয় বাড়িতে এসে তার স্ত্রীকে সব কথা খুলে বলে, আর তার স্ত্রী সবকিছু শুনে সে মনে মনে ভাবতে থাকে, বাহ বাহ বাহ, এই কাজটা যে এত তাড়াতাড়ি হবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। এবার আমার পথের কাঁটা সারা জীবনের মতো চলে গেছে। এই বাড়িতে আমি রাজত্ব করব, আমার আগে কেউ বলতে পারবে না। আরে গিন্নি, এত কি ভাবছো বলো তো? আরে না গো, আমি তেমন কিছু ভাবছি না। আমি তো এটাই ভাবছিলাম যে ওই বুড়ি মারা যাওয়ার পর থেকে বাড়িতে কত হাসি খুশি দেখো চলে এসেছে। এইবার তুমি শুধু দেখবে, বাড়িতে টাকা পয়সা সবকিছু চলে আসবে। হ্যাঁ গিন্নি, তুমি যদি সেটাও চাও তাহলে সেটাও হবে। সেদিন রূপসা অনেক কিছু ভালো ভালো খাবার রান্না করে। তারপর তারা দুজন অনেক আনন্দ করে সেই খাবারগুলো খায়। অন্যদিকে সরলা জঙ্গলের একটা কুঁড়ে ঘরে ছিল, আর সে সেই ঘরের মধ্যে বসে বসে ভাবতে থাকে, এবার আমি কোথায় যাব, কি করব, কিছুই যে বুঝতে পারছি না। ভগবান তো আমাকে একটাই মাত্র সন্তান দিয়েছে, আর তবু সেটাই এমন। কিন্তু সে তার বউয়ের গোলাম হয়ে গেছে, বউয়ের কথায় ওঠে আর বসে। ঈশ্বর, তুমি একমাত্র আমার রাস্তা, তুমি আমাকে রাস্তা দেখাও ঈশ্বর, রাস্তা দেখাও। তখন সেখানে দুটো চোর কিছু জিনিস চুরি করে নিয়ে এসে সেই কুঁড়ে ঘরের সামনে এসে বলতে থাকে, আরে শোন কালু ভাই, এই টাকা পয়সাগুলো আমরা তো চুরি করেছি, চল আমরা এখানে ভাগাভাগিটা করে নিই। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস, যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। নে, শুরু করে দে ভাগাভাগি। তাদের সব কথা সরলা ঘরের মধ্যে বসে বসে শুনতে থাকে। তারপর সে চিৎকার করে বলতে থাকে, আরে খোকা খোকা, তাড়াতাড়ি ওঠ বাবা, দেখ দেখ বাইরে চোর এসেছে চুরি করতে,
ওদেরকে যে ধরতে হবে বাবা, তাড়াতাড়ি চল। ভিতর থেকে সরলার আওয়াজ শুনতে পেয়ে সেই দুটো চোর সেই টাকার ব্যাগটা ওখানে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। তারপর সরলা বাইরে বেরিয়ে আসে। তারপর সরলা বাইরে বেরিয়ে এসে দেখে সেখানে একটা টাকার থলি পড়ে আছে। হে ঈশ্বর, তোর কি লীলা রে! কিছুক্ষণ আগে আমার ছেলে আমাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আর এখন আমি এখানে তোর কাছে ভিক্ষা চেয়েছি, আর দেখ আমার সামনে কত বড় একটা টাকার থলি পড়ে আছে। তবে এর পরে পরে কি হবে, তুই আমার রাস্তা দেখাস ঈশ্বর, রাস্তা দেখাস। তারপর সরলা সেই টাকার থলিটা নিয়ে সেই কুঁড়ে ঘরের মধ্যে গিয়ে আবার সে শুয়ে পড়ে। পরের দিন সকালে সরলা সেই টাকার থলিটা নিয়ে সে তার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। বাড়ির বাইরে বসেছিল রূপসা। যখন দেখে তার শাশুড়ি মা আসছে, সে তাড়াতাড়ি করে ঘরের মধ্যে গিয়ে তার স্বামীকে বলতে থাকে, আচ্ছা শোনো, কাল তুমি আমাকে বলেছিলে না যে কাল তোমার মাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছো? হ্যাঁ গিন্নি, আমি তো তোমাকে ঠিকই বলেছি, কাল আমি আমার নিজের হাতেই আমার মাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছি। কিন্তু তুমি এমনভাবে কেন বলছো? কি হয়েছে বলো তো দেখি। তুমি আমার সামনে মিথ্যে কথা বলছো, আর মিথ্যে কথা বলতে কি তোমার একটুও লজ্জা করছে না? কালকে তোমার মাকে জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে এসেছো, আর এখন বলছো যে তুমি ওকে মেরে ফেলে দিয়েছো। আমার সামনে এত বড় মিথ্যে কথা বলতে তোমার একটুও লজ্জা করছে না, তাই না? দেখো গিন্নি, আমি যেটা বলেছি সেটা সত্যি, আমি কোনো মিথ্যে কথা বলিনি। তুমি আমাকে একটু ভরসা করো। ঠিক আছে, তুমি যখন এত সত্যি কথা বলছো, তাহলে বাইরে বেরিয়ে গিয়ে একটু দেখো তো বাইরে কে দাঁড়িয়ে আছে। তারপর সঞ্জয় তাড়াহুড়ো করে সে বাইরে দেখতে যায়। সঞ্জয় বাইরে বেরিয়ে দেখে তার মা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তার মাকে দেখে সে অনেক অবাক হয়ে যায় আর বলতে থাকে, আরে মা, আমি তো কালকের আমার নিজের হাতে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছি, তাহলে আজকে তুমি আমার সামনে কিভাবে দাঁড়িয়ে আছো? এটা কিভাবে সম্ভব হতে পারে? আমি নিজের চিতা সাজিয়ে তোমাকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছি। তারপর সরলা সে কোনো কিছু কথা না বলে সেই টাকার থলিটা তাদেরকে দেখায়। তারা সেই টাকা পয়সা থলিটা দেখে অবাক হয়ে যায়। আরে মা, তোমার কাছে এত টাকা পয়সা কিভাবে এলো বলো তো? তা তুমি এত টাকা পয়সা কোথায় থেকে পেয়েছো? তা তুমি এমনভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবে নাকি কিছু বলবে বলো তো দেখি? সরলা কিছুক্ষণ চুপ করে থাকে, আর তার ছেলেকে ঠিক পথে নিয়ে আসানোর জন্য সে কিছুক্ষণ চুপ করে থাকার পর কিছু ভেবে চিনতে তারপর সে বলতে থাকে, দেখ বাবা, তুই তো সকালে আমাকে জ্যান্ত পুড়িয়ে দিয়ে চলে এসেছিস। তবে ওই জঙ্গলে সকালে যাদেরকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়, স্বয়ং ভগবান তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে আবার পৃথিবীতে পাঠিয়ে দেয়। তা আমার তো বয়স হয়েছে, তাই জন্য আমি বেশি টাকা পয়সা আনতে পারিনি। কিন্তু তোর বইয়ের মতো যদি আমার বয়স থাকতো, তাহলে আমি এক বস্তা টাকা পয়সা নিয়ে চলে আসতাম। তাহলে তোকে আর কোনো কাজ কর্ম করে খেতে হতো না রে বাবা। পায়ের ওপর পা তুলে দিয়ে তুই সারা জীবন বসে খেতে পার। সরলার এমন কথা শুনে তারা অনেক চিন্তায় পড়ে যায়। তারপর সরলা তার টাকার থলি নিয়ে সে তার নিজের ঘরে চলে আসে। এবার আমি দেখব এই দুজন লোভী কি করে আর না করে। কি গো, এই বুড়ি যেটা বলছে সেটা কি সত্যি নাকি? যে কোনো মানুষ যদি মারা যায়, আবার ভগবান তাকে জ্যান্ত করিয়ে দিয়ে টাকা পয়সা দিয়ে আবার তাকে পাঠিয়ে দেয়, এটা কি সত্যি নাকি? হ্যাঁ গিন্নি, এটা সত্যি, কারণ আমি কালকে নিজের হাতে মাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছি। আর আজকে দেখো, মা আমাদের স্বয়ং সামনে, স্বয়ং ঈশ্বর মাকে টাকা পয়সা দিয়ে আবার আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। তার মানে মা যা কিছু বলছে এগুলো সবই সত্যি। সঞ্জয়ের কথা শুনে রূপসা বলতে থাকে, আচ্ছা শোনো না, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো? আরে গিন্নি, তুমি কি আজ পর্যন্ত দেখেছো তোমার কোনো কথাতে আমি রাগ করেছি? বলো কি কথা। আমি বলছিলাম যে কি, কালকে তুমি যেইভাবে তোমার মাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিলে,
তুমি সেইভাবে আমাকে জ্যান্ত জ্বালিয়ে দাও, তাহলে আমি ভগবানের কাছে গিয়ে অনেক টাকা পয়সা নিয়ে আবার চলে আসব। আরে গিন্নি, এসব তুমি কি বলছো বলো তো? যদি কিছু হয়ে যায় তখন কি হবে বলো তো? আরে মা তখন কি বলেছে তুমি কি শুনতে পাওনি নাকি? মা তো এটাই বললো যে ওই জঙ্গলে সকালবেলা যাদেরকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয় তারা নিজেই ভগবানের কাছে চলে যায়, আর ভগবান তাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে আবার তাদেরকে পাঠিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে গিন্নি, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। পরের দিন সকালে তারা সরলাকে কোনো কিছু কথা না জানিয়ে তারা জঙ্গলে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। আরে গিন্নি, এটাই সেই জায়গায় যেখানে আমি মাকে জ্যান্ত পুড়িয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো, তুমি মাকে যেমনভাবে জ্যান্ত পুড়িয়েছিলে তেমনভাবে আমাকেও পুড়িয়ে মারো। আর হ্যাঁ, আমার চিতার সামনে দুটো বস্তাও রেখে দাও, তাহলে সেই দুটো বস্তা ভর্তি করে আমি অনেক টাকা পয়সা নিয়ে আসবো। তারপর সঞ্জয় সে একটা চিতা সাজায়, সেই চিতার মধ্যে সেই রূপসাকে বসিয়ে দেয়, আর সেই চিতার সামনে দুটো বস্তাও রেখে দেয়। তারপর চিতাটাকে জ্বালিয়ে দেয়। চিতাটা যখন দাউ দাউ করে জ্বলতে থাকে তখন রূপসার সারা শরীরে আগুন লেগে যায়, আর সে তখন চিৎকার করে করে বলতে থাকে, বাঁচাও বাঁচাও, আমার যে সারা শরীর চলে যাচ্ছে, বাঁচাও বাঁচাও, আরে শুনছো, বাঁচাও আমাকে, বাঁচাও, আমার যে আর পাচ্ছি না, আমার শরীর চলে যাচ্ছে যে। আরে গিন্নি, একটু শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। আজকে নয় তোমার সারা শরীর জ্বলে যাচ্ছে, এটার কিছুক্ষণের মধ্যেই তোমার সারা শরীর একদম ঠিক হয়ে যাবে। আর কালকে তুমি সবকিছু টাকা পয়সা নিয়ে আবার বাড়িতে ফিরে এসো। তারপর সঞ্জয় সে বাড়িতে ফিরে আসে। সঞ্জয় যখন বাড়িতে ফিরে আসে তখন সরলা সঞ্জয়কে বলতে থাকে, আরে খোকা, বলছি যে বৌমাকে আজকের কোথাও দেখতে পাচ্ছি না যে, সে কোথায় রে বাবা? কোথাও কি গেছে নাকি রে বাবা? হ্যাঁ মা, ও এক জায়গায় গিয়েছে, কাল সকালে চলে আসবে, তুমি অত চিন্তা করো না। তারপর সঞ্জয় এসব কথা বলার পর সে ঘরের মধ্যে চলে যায়। সঞ্জয়ের এমন কথা শুনে সরলা সে মনে মনে ভাবতে থাকে, এরা লোভের বশে অন্ধ হয়ে গেছে, এটা তো বুঝতে পারলো না যে কোনো মানুষ মারা গেলে সে আর কোনোদিনও ফিরে আসতে পারে না, যে যেমন কর্ম করবে তার ঠিক তেমন ফল পাবে। লোভে সঞ্জয় সে সকালের অপেক্ষায় বসে থাকে, সে আর তার চোখে ঘুম আসে না। সকাল হয়ে যাওয়ার পর সঞ্জয় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে সেই রূপসার অপেক্ষায়, যে রূপসা কখন আসবে। এমন ভাবে দেখতে দেখতে কিছু ঘন্টা কেটে যায়, সকাল থেকে বিকাল হয়ে যায়, তবুও রূপসা বাড়িতে ফিরে আসে না। সরলা সঞ্জয়কে চিন্তিত অবস্থায় দেখে সে তার ছেলেকে বলতে থাকে, আরে খোকা, তোকে এত চিন্তিত চিন্তিত কেন লাগছে রে বাবা? বল না রে, তোর কি হয়েছে? তারপর সঞ্জয় তার মাকে সব ঘটনা বলতে থাকে, কালকে জঙ্গলে যা যা হয়েছিল। মা, কাল তুমি সকাল সকাল তো বাড়িতে চলে এসেছিলে, মারা যাওয়ার পর তুমি অনেক টাকা পয়সা নিয়েই তো চলে এসেছিলে, কিন্তু এখনো পর্যন্ত রূপসা যে বাড়িতে ফিরে আসলো না। আচ্ছা খোকা, এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, বৌমা যতক্ষণ না বাড়িতে ফিরছে ততক্ষণ একটা কাজ কর বাবা। হ্যাঁ মা, বলো কি কাজ করতে হবে আমাকে? আচ্ছা শোন বাবা, আমার কাছ থেকে এই টাকা পয়সাগুলো নিয়ে তুই বাজারে যা বাবা, আর ওখান থেকে তোর জন্য একটা বাবা মা কিনে নিয়ে আয় বাবা। তারপর সঞ্জয় সেই টাকার পুডলিটা নিয়ে সে বাজারে যায়। সঞ্জয় বাজারে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে, সবাই শোনো শোনো শোনো, আমার একটা বাবা মা চাই, তার বদলে আমি অনেক টাকা পয়সা দেব। আমাকে একটা মা বাবা দাও, আমি অনেক টাকা পয়সা দেব। আমি আমার মা বাবাকে কিনতে চাই, আমার মা বাবা চাই একটা। সঞ্জয়ের এমন কথা শুনে দুটো লোক তার সামনে যায়। আরে মূর্খ লোক, কেউ কোনোদিন কারো কোনো বাবা মাকে কিনতে পারে নাকি? তোমার জন্মদাতা বাবা মাকে তুমি কোনোদিন কিনতে পারবে টাকা পয়সা দিয়ে? তুমি কি সত্যিই বোকা নাকি? আরে দাদা, এ তো সত্যিই মূর্খ,
যে বাবা মা কিনতে সেই বাজারে চলে এসেছে। তারপর তাদের কথাবার্তা শুনে সঞ্জয় উদাস হয়ে সে বাড়িতে চলে আসে। সঞ্জয় বাড়িতে এসে তার মাকে বলতে থাকে, মা, যতই টাকা পয়সা থাকুক না কেন, তবু টাকা পয়সা দিয়ে বাবা মা কেনা যায় না কোথাও। আচ্ছা, তাহলে তুই এবার বুঝতে পেরেছিস যে টাকা পয়সা দিয়ে বাবা মা কেনা যায় না, কারণ বাবা মা হচ্ছে অমর, তাকে কখনো কোনো জিনিসে কেনা যায় না। আর তোরা কি করিস যে বাবা মাকে ঘাড়ের বোঝ মনে করে তাকে সারা দিন ধরে অত্যাচার করতে থাকিস, তাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারতে একটুও তোদের হাত কাঁপে না। তুই যে অনেক কুলাঙ্গার সন্তান আমার। সরলার এমন কথা শুনে সঞ্জয়ের চোখে জল চলে আসে। দেখ বাবা, কান্নাকাটি করে কোনো লাভ নেই। তুই যে তোর নিজের ভুলটা বুঝতে পারবি, এটাই হচ্ছে অনেক বড়। তুই এই কান্নাকাটি বন্ধ করে আমার একটা কাজ কর, এই টাকার পল্লীটা আবার তুই নিয়ে বাজারে যা, আর এবারে একটা তোর জন্য বউ কিনে নিয়ে আয় দেখি তো। সঞ্জয় আবারও সেই টাকার পল্লীটা নিয়ে বাজারে যায়, আর বাজারে গিয়ে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবারও চিৎকার করতে থাকে। সবাই শোনো শোনো, আমার কাছে টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুর কম নেই, তবে আমি একটা মেয়ে চাই যাকে আমি বিয়ে করব। সঞ্জয়ের এমন কথা শুনে দুটো বউ তার সামনে আসে। আরে বাবা, তুমি কি সত্যিই ধনী? তোমার টাকা পয়সার কোনো অভাব নেই? তুমি কি সত্যিই মেয়ে চাও বিয়ে করার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলছি সেটা একদম সত্যি বলছি। আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, শুধু আমার মাকে সেবা ধর্ম করার জন্য আমার একটা বউ চাই। তখন পাশের বউটা সঞ্জয়কে বলতে থাকে, আরে ভাই, আমার একটা বোন আছে জানো তো, আর আমার বোনটা না খুবই ভালো। তুমি চাইলে ওকে বিয়ে করতে পারো, আর একবার দেখে নিতে পারো। ওর মতো মেয়ে এই দুনিয়ায় একটাও পাবে না। আরে দাঁড়াও দাঁড়াও, আমার মেয়ের সাথে এই ছেলেকে বিয়ে দেব, তাই আমি ওনার সাথে কথা বলছি, আর মাঝখান থেকে তুমি তোমার বোনকে নিয়ে চলে এসেছো। তারা এমনভাবে ঝগড়া শুরু করে দেয়, আর তখন সঞ্জয় বলতে থাকে, আচ্ছা শোনো শোনো, তোমরা নিজেদের মধ্যে এমন ঝগড়াঝাটি বন্ধ করো। কাল আমি আমার মাকে নিয়ে আসব, আর আমার মা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। তারপর সঞ্জয় সে বাড়িতে চলে আসে। সঞ্জয় বাড়িতে ফিরে তার মাকে সব ঘটনা বলে, বাজারে যা যা কিছু হয়েছিল। তার মা বলতে থাকে, কে রে খোকা, এবার তাহলে তুই বুঝতে পেরেছিস যে কোনোদিন তোর নিজের বাবা মাকে নিয়ে আসতে পারবি না, কিন্তু নতুন বউ বাড়িতে নিয়ে আসতে পারবি আবার। হ্যাঁ মা, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আজকে যদি না তুমি আমার চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিতে, তাহলে কোনোদিনও আমি আমার ভুলটাকে ধরতে পারতাম না। মা, আমার ক্ষমা করে দাও। আমি ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে তোমাকে আমার কাছে আবার ফিরিয়ে দিয়েছে। কিন্তু মা, তোমার কাছ থেকে একটা কথার আমার জানার খুব ইচ্ছা আছে। রূপসাকে যখন আমি জ্বালিয়ে দিয়েছি, ও কিন্তু বেঁচে ফিরল না, কিন্তু মা, তোমাকে জ্বালানোর পর তুমি বেঁচে কিভাবে ফিরলে বলো তো দেখি। তারপর সরলা তার ছেলেকে এক এক করে সব ঘটনা বলতে থাকে। দেখ বাবা, তুই তোর বউয়ের কথা শুনে প্রথমবারে আমাকে জ্বালাতে পুড়িয়ে মারতে চেয়েছিলিস, তারপর আমার কথা শুনে তুই তোর বউকে জ্বালিয়ে দিয়েছিস। তবে একটা কথা বলি বাবা, কোনোদিন লোভ করে থাকিস না বাবা। এই পৃথিবীতে যখন এসেছিস তখন আনন্দ করে বেঁচে থাক বাবা। লোভ লালসা করা উচিত না। ভগবান তোকে যেটুকু দিয়েছে সেটুকু নিয়েই শান্তিতে থাক বাবা।